5ই আগস্টের পরে আমরা যারা দেখেছি যে ছাত্র উপদেষ্টা নামে যারা শপথ নিয়েছেন এবং বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য নিয়োগ বাণিজ্যতে তাদের যে জড়িত হয়ে যাওয়া, সেটি আবার এই আশাকে একরকমের আশার উপর আধিক্য তৈরি করেছে হতাশার। সুতরাং আমি আশান্বিত, স্বপ্ন দেখি যে তরুণদের মাধ্যমে আমরা এই বাংলাদেশে এমন একটি অবস্থা ছিল যে আমরা মনে করতাম যে প্রজন্ম নষ্ট হয়ে গিয়েছে, প্রজন্মের মধ্যে দেশপ্রেম নাই, এদেশে বারবার নির্বাচনে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, কিন্তু এই প্রজন্ম ফেসবুক নেটফ্লিক্সে ব্যস্ত থাকে, রাত জেগে থাকে, দেশে কি হচ্ছে এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু দেখেন সেই প্রজন্মের মাধ্যমেই বাংলাদেশে একটি গণঅভ্যুত্থানের রচিত হলো এবং পাশাপাশি আরেকটি মানে এই আশার সাথে হতাশা যুক্ত হয়েছে, কারণ 5ই আগস্টের পরে আমরা যারা দেখেছি যে ছাত্র উপদেষ্টা নামে যারা শপথ নিয়েছেন এবং বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য নিয়োগ বাণিজ্যতে তাদের যে জড়িত হয়ে যাওয়া, সেটি আবার এই আশাকে একরকমের আশার উপর আধিক্য তৈরি করেছে হতাশার। যার কারণে তারেক রহমান ভাই উনি বাস্তবতা নিরিখে বললেন যে এদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে কলুষিত হয়েছে। কিন্তু ওই যে কথা যদি আমি প্রথম শুরু করলাম যে এমন কোনো হতাশা তৈরি হয় না যেটাকে আশাকে পরাজিত করতে পারে। যেহেতু একটি নতুন সংসদের পথ চলা শুরু হয়েছে, আমি মনে করি যে হাসনাত সহ যারাই গেছেন এখানে, তারা মানে চটকদার প্রশ্ন করে মানে মানে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা অথবা একটা আলোচনায় থাকার নিমিত্তে না থেকে বাস্তবসম্মত ভাবে যাতে সে যে তার পদের ওজনটি যাতে বুঝে যে না আমি একজন সংসদ সদস্য, আইন প্রণেতার কাজ তো আসলে আপনি যেখানে সেখানে গিয়ে আসলে মানে যেমন অনেকটা ব্যারিস্টার সুমন স্টাইলে করা, সেই কালচারটা যাতে বাংলাদেশে ফিরে না আসে। সংসদীয় গণতন্ত্র কি ফেরেনি? আমি শেষ করি যে সংসদীয় গণতন্ত্রে আমরা ছোটবেলা থেকে যেটি শুনে এসেছি যে মনে করেন যে ওই পিরোজপুর এক অমুক বলতেছেন যে সংসদের যে তর্ক বিতর্ক হয় এবং বিজ্ঞ পার্লামেন্টারিয়ান বলেন, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান বলেন, ঝাঁঝালো বক্তা বলেন, এগুলি থেকে মানুষ শিখে। এখন একরকম আমি দেখেছি গ্রামে মানুষ টেলিভিশন সেটের সামনে বসে থাকতো, আপনার অভিজ্ঞতা আমার চেয়ে আরও অনেক বেশি। তো সেই সংসদটা যাতে ফিরে আসে প্রাণবন্ত, ঠিক আছে, এবং সমালোচনা যাতে এমন হয় যে সরকারে যারা আছেন তারা যাতে কাজ করতে বাধ্য হন, সেই ধরনের সংসদ আমরা প্রত্যাশা করি। এখানে চটকদার কথাবার্তা, আপনি মিডিয়ার আকর্ষণ করার জন্য কথাবার্তা এবং শুধুমাত্র অন্য কেউ একটা ন্যারেটিভ শিখিয়ে দিল সেটা যাতে তরুণদের মাধ্যমে প্রতিস্থাপিত না হয়। চটকদার রাজনীতি চলছে কিছুটা, অবশ্যই আছে কিছু। যে দেশে হাসিনা 17 বছর ছিল সেখানে তো অনেক কিছুই নষ্ট হয়ে গেছে, সেখান থেকে মানে পুনরুদ্ধার করার বিষয় রয়েছে এবং সেই তাদের সাথে থেকে অনেকে অনেক রকমের এই চটকদারিতা শিখেছে। আমাদের দুর্ভাগ্য হলো সত্য যে সেই লোকগুলি অনেকে আবার এখনও দায়িত্বশীল জায়গায় রয়েছেন। তো তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি যে একটি গণতান্ত্রিক সরকারের পথ চলা শুরু হয়েছে এবং সেই পথ চলায় যাতে তারা ওই ফাঁসিবাদের কণ্ঠে প্রতিধ্বনি তাদের মাধ্যমে আমরা যাতে না শুনি। কিন্তু উল্টো তো তারাই বলছে যে ক্ষমতাসীন দল হাসিনার দেখানো পথেই এগোচ্ছে, হাসিনার সিস্টেমেই। ঠিক এই কথাটা আমি একটু আগে বলছি যে ফ্যাসিবাদের যে বয়ান ছিল সেই বয়ানের এক্সটেন্ডেড ভার্সন আমরা তাদের কাছ থেকে শুনতে পাচ্ছি, অর্থাৎ কোনো ইস্যু না থাকলেও তারাও তো এই অভ্যুত্থানের স্টেক। আমরা তো এটা অস্বীকার করি না। বিএনপির ভিতরে তারা কি ভুল বলছে? অবশ্যই ভুল বলতেছে, কারণ আপনি দেখেন যে বাংলাদেশে 12ই ফেব্রুয়ারির তারেক রহমানের সরকার জনগণের ভোটে ক্ষমতা আসার পরে যেই নজিরবিহীন ইতিবাচক রাজনীতির পথ চলা শুরু হয়েছে, উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশের মানুষের কাছে, সেটি এই যে হাতের কালি অমোচনীয় কালি, সেটা মোছার আগেই 28 দিনে 28টি বিষয় সামনে আসলো। সেই যে আজকে 1 মাস পূর্ণ, হ্যাঁ আজকে 1 মাস পূর্ণ হলো। এইটা তো একটা নজিরবিহীন ঘটনা বাংলাদেশের ইতিহাসে, আমি যদি ভুল না বলি, যে এইভাবে প্রত্যেকটা বিষয় ভিত্তিক, সামাজিক সুরক্ষা ভিত্তিক প্রত্যেকটা বিষয় ধরে ধরে সেইটার বাস্তবায়নের জন্য যে উনি নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন এবং ওনার যে পথ চলা সেইটি তো মানে সবাই এখন বলতেছে যে একদম জিয়াউর রহমান স্টাইলে। কিন্তু আমরা আমাদের প্রজন্ম কখনো এই ধরনের একজন সরকার প্রধানকে দেখি নাই যে যিনি একেবারে ওনার আচরণের কারণে বাংলাদেশের টোটাল দেশে যে কর্মচাঞ্চল্য তৈরি হয়েছে, একদম প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী যদি ভাই এরকম চলে, অন্যদের তো আর কোনো উপায় নেই। একেবারে সে তো গেল, প্রধানমন্ত্রী অত্যন্ত স্বাভাবিক জীবনযাপন করছেন, স্বাভাবিক মানুষের মতো কাজবাজ করছেন, একেবারে মানুষের সাথে মিলেমিশে কাজবাজ করবার চেষ্টা করছেন। কিন্তু ওনার দলের বা আপনাদের দলের যারা রয়েছেন, আপনাদের মূল দল যে বিএনপির
সবাই কি এই পালস বুঝতে পারেন? সবার পালসের সাথে মিলছে না তো। absolutely, মাঝে মাঝে খেই হারাচ্ছে কিন্তু আমার। না না, আপনি এত বড় পরিবারে আপনার যদি দুই একজন কেউ খেয়ে হারায়, সে আবার পরবর্তীতে আপনার সেই ওই কিন্তু জায়গাটা বড় ফিরে আসা পরিবারে লাগতেছে। গার্ডিয়ানও তো অনেক বেশি। আর আপনি কোনোভাবেই আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি উল্লেখযোগ্য কোনো একটা ঘটনা বলেন যে খেই হারিয়ে ফেলেছে এরকম একজন বড় না, নেতা, আপনি উদাহরণ দিতে পারবেন অনেকে না। খেই হারাচ্ছে না, না এটি তো। একটা যেমন অনুমান একজন তো ভিত্তিক কথা বলেই বলছেন। ফেললেন জয়নুল আবেদিন যে 41 সাল পর্যন্ত তারেক রহমান সেই জন্য প্রধানমন্ত্রী দেখেন, থাকবেন। সেই জন্য এই যে ফ্যাসিবাদের যে কবর হয়ে গেছে, সেজন্য বিএনপি থেকে তাকে কিন্তু জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা হয়েছে। সুতরাং আপনি ইচ্ছা করলে হাসিনার সংসদের মতো আপনি রং ঢং এগুলি কিছুই করতে পারবেন না। এখানে কেউ যদি অতি চাটুকারিতা করতে চায়, তাকে শাস্তির আওতায় আসতে হবে। সুতরাং এই যাদের বয়ানের কথা বলতেছেন, দেখেন কিছুদিন আগেও তারা এদেশের অনেকে অল্প বয়সী উপদেষ্টা ছিল, অনেকে তারেক ভাইয়ের অনেক সময় শিশু উপদেষ্টা বলে থাকেন, তারাও 7 দিন 8 দিন 10 দিন 15 দিন পরে সচিবালয়ে যেতেন, ফাইলের স্তূপ পড়ে যেত। কিন্তু আজকে 75-80 বছর বয়স্ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরীরা, ওনারা সকাল 9টায় হেঁটে হেঁটে যাচ্ছেন। সুতরাং একটা তারুণ্যকেই শুধু আধিক্য দেবেন সেটা হতে পারে না। যেমনটা শুনেন, নজরুল যেরকম বলেছে, বহু যুবককে দেখিয়েছি যাহাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। আবার বহু বৃদ্ধকে দেখিয়েছি যাহাদের বৃদ্ধাবনের নিচে মেঘলুপ্ত প্রদীপ্ত যৌবন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরীদের এই পদচারণার কাছে তথাকথিত এই তারুণ্য পরাজিত হয়েছে। তাদেরকে দেয়া হয়েছে। আমি তো দেখি না যে সংগঠনের কাউকে সরকারে সংযুক্ত করার জন্য সংগঠন ক্ষতিগ্রস্ত হয়ে কিন্তু নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে। আমি একজন এরকম উদাহরণ দেখি না। যেমন যুবদলের সাধারণ সম্পাদক, উনি ওনার এলাকায় জনপ্রিয়, উনি নমিনেশন পেয়েছেন এবং উনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। এরকম স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক। সুতরাং দেশের প্রয়োজনে যদি আপনাকে একজনকে নিয়ে আসতে হয়, সেটা তো অবশ্যই আনতে হবে। আর সংগঠন থেকেই তো আপনার জাতীয় নেতৃবৃন্দ আসবেন, এবং তাহলে তো যদি আমরা এরকম ভাবি যে সংগঠন আলাদাই থাকবে আর ক্যাবিনেট আলাদা থাকবে, তাহলে এই দক্ষ লোকগুলির তো আপনার বঞ্চিত হলো। সুতরাং এটি মানে ট্রেন লাইনের মতনই আর কি, প্যারালালি চলতে হবে। হ্যাঁ, নিয়ে আসতে হবে। আবার যদি কেউ এখানে সরকার মনে করে যে আনফিট বা তার দ্বারা যে কাজটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে না, তো সে প্রধানমন্ত্রী বলেই দিয়েছে। সরগরম হচ্ছে নয়াপল্টন, সামনে তো ছাত্রদলের কমিটি দিবে। এটা খুবই স্বাভাবিক বিষয় যে একটা দল সরকার পরিচালনা আসলে তো একটু চেক অ্যান্ড ব্যালেন্সের একটু সময় লাগে। এটা খুব বাস্তবসম্মত বিষয়। আমরা কোনো ইস্যু তৈরি করে সমালোচনার দিকে আমরা যেতে চাই না। কিন্তু তবে আপনি যে ছাত্রদলের কথা বললেন, আসলে ছাত্রদল হচ্ছে মানে দুঃখী অভাগাদের একটি সংগঠন আপনার। কারণ হচ্ছে গত দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে, সবচেয়ে বেশি মামলা, সবচেয়ে বেশি হামলা শিকার হওয়ার পরে 5ই আগস্টের পরে আমরা সবচেয়ে বেশি অপপ্রচারের মধ্যে পড়েছি। আমাদের ক্যারেক্টার অ্যাসাসিনেট করার জন্য অনেক টুলস ব্যবহৃত হয়েছে। আজকে 12ই ফেব্রুয়ারির পরে আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা আমার কাছে মনে হয় আগের চেয়ে অনেক খারাপ অবস্থায় আছে।